প্রযুক্তি তো রকেটের গতিতে ছুটছে, তাই না? কিন্তু আমাদের নৈতিকতা, আমাদের প্রজ্ঞা, সেটা কি একই গতিতে এগোচ্ছে? আজকের আলোচনায় আমরা ঠিক এই জটিল বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের টেকনোলজি কি আমাদের জ্ঞান বুদ্ধিকে পেছনে ফেলে দিচ্ছে? এই একটা প্রশ্নকে ঘিরেই কিন্তু আজকের পুরো আলোচনা। চলুন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা। ক্ষমতার খেলা, এটা তো অনেক পুরনো, তাই না? কিন্তু ভাবার বিষয় হলো সময়ের সাথে সাথে এই ক্ষমতার কেন্দ্রটা কিভাবে বদলে গেছে। সেই প্রাচীনকালের শস্যভাণ্ডার থেকে শুরু করে আজকের দিনের গ্লোবাল নেটওয়ার্ক পর্যন্ত। চলুন এই পুরো জার্নিটা একবার দেখে আসি। ইতিহাসের পাতা উল্টালে একটা মজার জিনিস দেখা যায়। ক্ষমতার ভিত্তিটা কিন্তু সবসময় একরকম ছিল না। যেমন ধরুন কৃষিযুগে মেসোপটেমিয়া বা মিশরের মতো বড় বড় সভ্যতায় ক্ষমতা আসত ফসল নিয়ন্ত্রণের মাধ্যমে, যার শস্যভাণ্ডার যত বড় সে তত ক্ষমতাশালী। তারপর এলো শিল্প বিপ্লব, তখন ক্ষমতা চলে গেল তাদের হাতে যারা জ্বালানি আর যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করত। আর এখন এই যুগে ক্ষমতা মানে হল ডেটা, নেটওয়ার্ক আর এআই এর ওপর নিয়ন্ত্রণ। পুরো খেলার নিয়মই বদলে গেছে। এই আধুনিক যুগে এসে ক্ষমতা জমানোর কৌশলটা কিন্তু আরও অনেক বেশি সূক্ষ্ম, আরও শক্তিশালী হয়ে উঠেছে। একটা বিশেষ মেকানিজম আছে যেটা আমাদের পুরো ডিজিটাল অর্থনীতিকে চালাচ্ছে আর ক্ষমতাকে কয়েকটা নির্দিষ্ট জায়গায় জড়ো করছে। আর এই কৌশলটার নাম হলো নেটওয়ার্ক ইফেক্টস। ব্যাপারটা খুব সহজ। ধরুন একটা সোশ্যাল মিডিয়ার অ্যাপের কথা। যত বেশি মানুষ ওটা ব্যবহার করবে, সবার কাছে ওটার গুরুত্ব তত বাড়বে, তাই না? এটাই একটা মারাত্মক ফিডব্যাক লুপ তৈরি করে। আর এর ফলে হয় কি, যারা খেলাটা শুরু করে, মানে যারা একটু এগিয়ে থাকে, তারাই শেষ পর্যন্ত পুরো মার্কেটটা কবজা করে ফেলে। তো এর ফলাফলটা কি হচ্ছে? এটাই যে যারা শুরুতে একটু এগিয়েছিল, তারাই একসময় পুরো বাজারটা নিজেদের পকেটে পুরে নেয়, আর ক্ষমতা চলে যায় হাতে গোনা কয়েকটা বড় কোম্পানি আর কিছু দেশের সরকারের হাতে। ফলে যা হয়, সাধারণ মানুষের কথা বলার জায়গা কমে যায়, তাদের অংশগ্রহণ কমে আসে। আর তথ্যের মালিকানা নিয়ে একটা বিশাল ফারাক তৈরি হয়, মানে কারা সব জানে আর কারা কিছুই জানে না, এই ব্যবধানটা দিন দিন বাড়তেই থাকে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, টেকনোলজির এত সব সুবিধার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছি, কিন্তু এই সুবিধার বিনিময়ে আসল দামটা কি চোকাতে হচ্ছে? চলুন এবার একটু নজরদারির সেই ডিজিটাল দুনিয়াটা ঘুরে আসা যাক। অনেকে হয়তো ভাবেন এই যে ব্যক্তিগত তথ্যের ওপর নজরদারি, এটা বোধহয় একদম নতুন কিছু। আসলে কিন্তু তা নয়। এর শুরুটা হয়েছিল সেই ২০ শতকে টেলিগ্রাফ, টেলিফোন আর প্রথম দিকের কম্পিউটারের হাত ধরে। সরকার আর বড় বড় কোম্পানিগুলো কিন্তু তখন থেকেই ডেটার আসল ক্ষমতাটা বুঝতে শুরু করেছিল। এখানে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, যাকে বলে প্যানোপটিসিজম। এটা আসলে কি? এটা হলো এমন একটা মানসিক অবস্থা যখন কেউ জানে যে তার উপর সব সময় নজর রাখা হতে পারে, আর এই ভাবনা থেকেই সে তার নিজের আচরণ বদলে ফেলে। মানে এক ধরনের সেলফ সেন্সরশিপ চলে আসে, আর সবাই মোটামুটি একই রকম আচরণ করতে শুরু করে। তবে একদিকে যেমন এই নজরদারির কারণে নিজেদের গুটিয়ে ফেলার একটা ঝুঁকি আছে, তেমনি অন্যদিকে কিন্তু এর বিরুদ্ধে একটা প্রতিরোধও গড়ে উঠছে। যেমন ধরুন ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর আইন বা আমাদের পরিচিত এন্ড টু এন্ড এনক্রিপশনের মতো টেকনোলজি, এগুলো কিন্তু আমাদের প্রাইভেসি রক্ষার জন্যই লড়াই করে যাচ্ছে। এবার আমরা আলোচনার তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, আর সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর শাসন। এটা যে আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টা বোঝার জন্য একটা তুলনা টানা যাক। ভাবুন তো, বিংশ শতকের মাঝামাঝি সময়ে পারমাণবিক শক্তির ঝুঁকিটা কী ছিল? পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার ভয়। আর সেটার প্রতিক্রিয়ায় তৈরি হয়েছিল IAEA এর মতো আন্তর্জাতিক তদারকি সংস্থা। ঠিক একইভাবে এই ২১ শতকে AI এর ঝুঁকিটা হলো, এর লক্ষ্য হয়তো মানবজাতির ভালোর সঙ্গে মিলবে না। আর তাই এর জন্য ঠিক তেমনই একটা গ্লোবাল গভর্নেন্স সিস্টেম খুব জরুরি হয়ে পড়েছে। কারণ এআই এর ঝুঁকিগুলো কিন্তু কোনো দেশের বর্ডারের মধ্যে আটকে থাকে না। অ্যালগরিদমে পক্ষপাতিত্ব, নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারা মারণাস্ত্র, কিংবা এমন কোনো সুপার ইন্টেলিজেন্স যা মানুষের লক্ষ্য থেকে সরে গেছে, এই সবগুলোই বৈশ্বিক সমস্যা। স্টুয়ার্ট রাসেল বা নিক বস্ট্রমের মতো চিন্তাবিদরা কিন্তু অনেক দিন ধরে এই বিষয়ে আমাদের সাবধান করে আসছেন। তাহলে সমাধানটা কি?
একটা প্রযুক্তিগত সমাধান হতে পারে এক্সপ্লেইনেবল এআই, সংক্ষেপে XAI। সহজ করে বললে এটা হলো এমন একটা সিস্টেম যা আমাদের এটা বুঝতে সাহায্য করে যে একটা এআই ঠিক কী কারণে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিল। মানে এআই এর এই যে ব্ল্যাক বক্স, সেটার ভেতরে কি ঘটছে তা আমরা দেখতে পাই, আর তখনই তো এর উপর ভরসা করা যায়, তাই না? এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হল XAI দিয়ে আমরা এআই সিস্টেমগুলোকে অডিট করতে পারি, সেগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে পারি। বিশেষ করে হেলথ কেয়ার বা ডিফেন্সের মতো খুব সেন্সিটিভ জায়গায় কোনো এআই ব্যবহার করার আগে সেটা নৈতিক মানদণ্ড মেনে চলছে কিনা তা যাচাই করাটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরে সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এবার একটু সমাধানের দিকে তাকানো যাক, কি বলেন? একটা উন্নত, একটা প্রজ্ঞাময় ভবিষ্যৎ গড়তে হলে আমাদের ঠিক কোন পথে হাঁটতে হবে? দেখুন, আমরা এমন একটা সময় পার করে এসছি যখন প্রযুক্তির ফলাফলগুলো অনেকটা দুর্ঘটনাবশতই ঘটত। কিন্তু এখন আমরা এমন একটা যুগে ঢুকেছি যেখানে আর অ্যাক্সিডেন্টের সুযোগ নেই। এখন আমাদের খুব সচেতনভাবে ইচ্ছে করে প্রযুক্তির দায়িত্ব নিতে হবে। আর এর জন্য একটা দারুণ ফ্রেমওয়ার্ক হতে পারে ভ্যালিউ সেন্সিটিভ ডিজাইন। এই পদ্ধতির মূল আইডিয়াটা খুব সুন্দর। সেটা হলো সমস্যা হয়ে যাওয়ার পর তার সমাধান খোঁজার বদলে টেকনোলজি বানানোর একেবারে শুরু থেকেই মানবিক মূল্যবোধগুলোকে ডিজাইনের ভেতরে গেঁথে দেওয়া। মানে নৈতিকতা কোনো অ্যাড অন না, বরং এটা হবে টেকনোলজির মূল ভিত্তি। শেষ পর্যন্ত তাহলে কথাটা কি দাঁড়ালো? কথাটা হলো ভবিষ্যৎ আসলে একটা ডিজাইন প্রবলেম। এখন আসল প্রশ্ন হলো আমরা কি ডিজাইন করতে চাই, আমরা কি করতে চাই। কারণ এই একটা সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আমাদের প্রযুক্তি কি গোটা মানবজাতির কল্যাণে আসবে নাকি শুধু হাতে গোনা কয়েকজনের স্বার্থ রক্ষা করবে।